হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে ইকোনমিক্সের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমি বেশ কিছু এমসিকিউ তোমাদের সঙ্গে আলোচনা করব, যার রিজনেবল অ্যানালিসিস আমি করব। যেটা দরকার সেটা যতটা অ্যানালিসিস দরকার, যার যতটা অ্যান্সারের সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার দরকার আমি দেব, কিন্তু তার সঙ্গে আমি মেইনলি এমসিকিউ ফরম্যাটে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় WBCS হতে পারে, ইউপিএসসি হতে পারে, রেলের হতে পারে, সিজিএল এর হতে পারে, ক্লার্কশিপের হতে পারে, মিসলেনিয়াসে হতে পারে, বিভিন্ন পরীক্ষায় যেই প্রশ্নগুলো এসেছিল আমি সেই রকম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের কালেকশন নিয়ে আজকে এই ক্লাসটা করছি। এটা দেখতেই পাচ্ছ ইকোনমিক্সের একটা মাস্টার ক্লাস, এবং এখানে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। তোমাদের কেমন লাগছে ক্লাসটা অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমি এরকম আরও ক্লাস তোমাদের সঙ্গে নিয়ে আসবো, ডিসকাস করবো ইকোনমিক্সে। তো চলো আজকের ক্লাসটাকে শুরু করা যাক। তো সবার প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। আমি একটা টাইমার দিয়ে দেবো, তো তার মধ্যে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। কি বলা হয়েছে? জাতীয় উন্নয়ন পরিষদ, খুব বেসিক প্রশ্ন। জাতীয় উন্নয়ন পরিষদ জানলে এটার অ্যান্সার করতে পারবে, না জানলে করতে পারবে না। খুব সিম্পল ব্যাপার, এর মধ্যে খুব আলাদা কিছু নেই যে এটার মধ্যে তোমরা খুব ভেবেচিন্তে কিছু উত্তর দেবে। চলো টাইমস আপ। প্রশ্নটা বলেছে জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল। জাতীয় উন্নয়ন পরিষদ 1952 সালে তৈরি হয়েছিল। 1952 সালে জাতীয় উন্নয়ন পরিষদ তৈরি হয়েছিল। ওকে, তো এই জাতীয় উন্নয়ন পরিষদ কিন্তু আমাদের ন্যাশনাল প্ল্যানিং কমিশনের সঙ্গেও যুক্ত। ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল 1950 সালে, বা ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল 1950 সালে। এই ন্যাশনাল প্ল্যানিং কমিশন থেকেই কিন্তু 5 ইয়ার প্ল্যান, এই কনসেপ্টটা এসেছিল, বা 5 ইয়ার প্ল্যান হতো। 5 ইয়ার প্ল্যানটাই পরবর্তীকালে চেঞ্জ হয়ে বা উঠে গিয়ে কি এলো, নীতি আয়োগ, NITI। নীতি মানে কি? এই নীতির ফুল ফর্মটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এই নীতির ফুল ফর্মটা কি এবং এটা কত সালে এসেছিল। দেখো, 5 ইয়ার প্ল্যান 2012 সালে লাস্ট হয়েছিল। নীতি আয়োগ মোটামুটি 2014 সালের শুরুর দিকে শুরু হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের সামনে। আমি টাইমার দিচ্ছি না, তোমরা নিজেরা অ্যান্সার করো। অর্থনৈতিক পরিকল্পনা একটি কিসের বিষয়? ইকোনমিক প্ল্যানিং এটা কিসের সাবজেক্ট? দেখো, 3 রকমের ব্যাপার হয়। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট হয়, একটা হচ্ছে স্টেট লিস্ট হয়, আর একটা কনকারেন্ট লিস্ট হয়। ইউনিয়ন লিস্ট মানে কি? ইউনিয়ন লিস্ট মানে হচ্ছে যেখানে রাষ্ট্রের একাধিপত্য যেসব বিষয়ের ওপর থাকে সেই সাবজেক্টগুলো থাকবে। স্টেট লিস্ট মানে যেখানে স্টেটগুলোর আধিপত্য বা ডমিনেশন থাকে, বা বিষয়গুলো রাজ্যের সঙ্গে বিশেষ করে যুক্ত থাকে, সেইগুলো এর মধ্যে থাকে। কনকারেন্ট লিস্ট মানে এমন একটা লিস্ট যেখানে রাজ্য এবং রাষ্ট্রে একটা ইকুয়াল বা অলমোস্ট ইকুয়াল স্টেক হোল্ডিং থাকে, সেখানে হচ্ছে সেই জিনিসগুলোকে কনকারেন্ট লিস্টের মধ্যে রাখা হয়। ওকে, আর আনস্পেসিফাইড ইন এনি স্পেশাল লিস্ট, এবং কিছু জিনিস আছে যেগুলোকে এই 3টের বাইরেও রাখা হয়। ওকে, প্রশ্ন করা হয়েছে যে অর্থনৈতিক পরিকল্পনা একটি কিসের বিষয়। বুঝতেই পারছো এটা কিসের বিষয়, এটা রাষ্ট্রের বিষয়, কারণ এইটা আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি তৈরি করে। এবং যদি বলা হয় ইকোনমিক প্ল্যানিং, ইকোনমিক প্ল্যানিং এর ব্যাপারটা যদি বলা হয়, ইকোনমিক প্ল্যানিং এইটার চেয়ারম্যান কে থাকে, মানে থাকতো, তার থেকে আরো বুঝতে পারবে যেটা যে ইউনিয়ন লিস্টেই থাকে। সেটা হচ্ছে আমাদের যেই সময় এই ইকোনমিক প্ল্যানিংটা 5 ইয়ার প্ল্যানিংটা হচ্ছে, সেই সময় যিনি PM তিনি চেয়ারম্যান হবেন। ওকে, তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এখান থেকেও থাকবে, যে বলতে পারবে এই যে আমাদের যে চেয়ারম্যান থাকবে, চেয়ারম্যানের সঙ্গে কিন্তু একজন ডেপুটি চেয়ারম্যানও থাকবে। সেই ডেপুটি চেয়ারম্যান লাস্ট কে ছিল? লাস্ট ডেপুটি চেয়ারম্যান কে ছিল? জানলে কমেন্ট করো তো, বলো তো, চ্যাটে জানাও তো কে ছিল লাস্ট।
আর আমি এর পরে এটাকে আলোচনাও করব যে ফার্স্ট কে ছিল, লাস্ট কে ছিল, কিন্তু এই মুহূর্তে যদি জানো এখন কমেন্ট করো। নেক্সট প্রশ্ন, শ্রমিকরা একটা চাকরি থেকে অন্য চাকরিতে চলে গেলে যে বেকারত্ব দেখা যায় তাকে নিম্নোক্ত কোন নামে অভিহিত করা হয়? মানে কি, ধরো আমি একটা চাকরিতে রয়েছি, আমি কোনো একটা কারণে সেই চাকরি ছেড়ে অন্য একটা চাকরিতে চলে গেছি। ভালো করে বুঝবে যে ব্যাপারটা কি হচ্ছে। ধরো আমি একটা চাকরিতে রয়েছি, ফর এক্সাম্পল আমার স্যালারি 50K, 50,000। আমি এই চাকরিটা ছেড়ে আরেকটা চাকরির জন্য বেটার অপরচুনিটি খুঁজছি। এবার আমি যেই মুহূর্তে খুঁজছি সেই মুহূর্তেই নিশ্চয়ই চাকরিটা পাবো না রাতারাতি, আমাকে একটু খুঁজতে হবে, ইন্টারভিউ দিতে হবে, এবং তার আগে আমি ধরো এখানে রেজিগনেশন দিয়ে দিয়েছি, এই স্যালারিটা আমি আর ড্র করছি না। তাহলে আমি যেই সময়টাই চাকরিটা ছাড়ার পরে অন্য একটা চাকরি খোঁজার পেছনে দিচ্ছি, সেই সময়টুকু আমার একটা বেকারত্ব তৈরি হচ্ছে। 1 মাস হোক, 2 মাস হোক, 6 মাস হোক, যতদিনেরই হোক না, একটা বেকারত্ব তৈরি হচ্ছে। এই যে বেকারত্বটা তৈরি হচ্ছে, এই বেকারত্বটাকে কি বলা হয় সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট মানে একটা ফ্রিকশনের জন্য বা একটা ফ্র্যাকশনের জন্য আমি চাকরি থেকে বঞ্চিত রয়েছি, স্যালারি থেকে বঞ্চিত রয়েছি, এই সময়টাকে বলা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, এই সময়টুকুকে। নেক্সট প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদ তার প্রশাসনিক সহায়তা কোথা থেকে পায়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে এনডিসি বলা হয়, কবে তৈরি হয়েছিল? 1952 সালে। আমরা মাঝে মাঝেই আলোচনাগুলো করতে থাকবো যাতে তোমাদের মাথায় থাকে। আমি শুরুতেই এই প্রশ্নটা আলোচনা করেছি এনডিসি কবে তৈরি হয়েছে, তাহলে আরো একবার 1952 সালে। গেটস ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ফ্রম, কোথা থেকে পায়? জাতীয় উন্নয়ন পরিষদ কোথা থেকে তার প্রশাসনিক সহায়তা পায়? অপশানে বলছে প্ল্যানিং কমিশন থেকে, ফাইন্যান্স কমিশন থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন থেকে, সরকারি কমিশন থেকে, সরকারিয়া কমিশন থেকে। সরকারিয়া কমিশন বেসিক্যালি একটা কমিশন যেটা ইম্পোজ করা হয়েছিল কোনো একটা পারপাসে, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে এই চারটের মধ্যে কোথা থেকে। তোমাদের কি অ্যান্সার? তোমরা কি বলছো যে কোথা থেকে সহায়তা পায়? কোথা থেকে সহায়তা পায়? অ্যান্সার হবে অবশ্যই প্ল্যানিং কমিশন থেকে সহায়তা পায়। কারণ আমি শুরুতেই এটাও বলেছিলাম, একটু মনে করে যদি তোমরা দেখো, আমি ফার্স্ট এডটা যখন আলোচনা করেছিলাম ন্যাশনাল প্ল্যানিং কমিশনের কথা এর সঙ্গে আলোচনা করেছিলাম এবং বলেও ছিলাম যে এর সঙ্গে এটা রিলেটেড। ওকে, কারণ ওই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এই জিনিসটাই তত্ত্বাবধানের দায়িত্বে থাকে। ওকে, তো এখানে কি হবে? প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন 1950-এ তৈরি হয়েছিল। প্রথম প্ল্যানিং কমিশনের আমাদের ফার্স্ট প্ল্যানিং কমিশন যখন তৈরি হয় তখন তার চেয়ারম্যান কে ছিল? বুঝতেই পারছো, ফার্স্ট এডটা যে হচ্ছে প্রথম আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তিনিই ছিলেন, অর্থাৎ জওহরলাল নেহরু ছিলেন প্রথম প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। ওকে, তোমাদের কাছে এই প্রশ্নটা থাকলো যে প্রথম প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যানকে, যদি জানো এক্ষুনি জানাও, এটা নিয়েও আমরা পরে আলোচনা করব আবার। নেক্সট, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে মাধ্যমে দেশের শিল্পোন্নত করতে চায় কোনটা? মানে বলছে যে দ্য 5 year প্ল্যান অফ ইন্ডিয়া ইন্টেন্ড টু ডেভেলপ দ্য কান্ট্রি ইন্ডাস্ট্রি থ্রু কিসের মাধ্যমে? পাবলিক সেক্টরের মাধ্যমে, প্রাইভেট সেক্টরের মাধ্যমে, পাবলিক প্রাইভেট জয়েন্ট অ্যান্ড কোঅপারেটিভ সেক্টর, এইগুলো সব মিলিয়ে পাবলিক প্রাইভেট জয়েন্ট সেক্টর কোঅপারেটিভ সেক্টর সবগুলোকে মিলিয়ে, নাকি ইনক্রিজিং কোলাবোরেশন উইথ নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে এনআরআই যারা আছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান মানে হচ্ছে এনআরআই যারা আছে, এনআরআই আছে তাদের সঙ্গে কোলাবোরেশন করে, নাকি শুধু পাবলিক সেক্টরের সাহায্যে, নাকি শুধু প্রাইভেট সেক্টরের সাহায্যে, নাকি পাবলিক প্রাইভেট জয়েন্ট কোঅপারেটিভ সব সেক্টরগুলোকে একসঙ্গে নিয়ে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সবগুলো সেক্টরকে একসঙ্গে নিয়ে, পাবলিক প্রাইভেট কোঅপারেটিভ জয়েন্ট সেক্টর যা যা সেক্টর আছে। বুঝতেই পারছো, কারণ আমাদের 5 year প্ল্যান হচ্ছে আমাদের জিডিপিতে যা ইনকাম হচ্ছে সেগুলোর থ্রুতে হেল্প করবে বা তার মাধ্যমে হেল্প করবে। তাহলে এবার তুমি বুঝতেই পারছো যে সেগুলোর মাধ্যমে কিভাবে হেল্প করবে। খুব স্বাভাবিক ব্যাপার যে আমাদের ইনকাম কোথা থেকে হচ্ছে, জিডিপির ইনকাম কোথা থেকে হচ্ছে? প্রাইভেট সেক্টরের মাধ্যমে, পাবলিক সেক্টরের মাধ্যমে, এবং তাছাড়াও জয়েন্ট সেক্টর কোঅপারেটিভ সেক্টর যা যা সেক্টর আছে সেই মাধ্যমে। এবার তুমি বলবে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপির কথা বললেন আপনি, তাহলে আপনি এনআরআই বাদ দিলেন কেন?
দেখো জিডিপি যখন করছো তখন তার মধ্যে ডি বলে একটা লেটার আছে, যেটার ফুল ফর্ম হচ্ছে ডোমেস্টিক। ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে খুব সিম্পল ভাবে আমাদের দেশের টেরিটরি যেটা আছে, বর্ডার আছে, তার মধ্যে যারা যারা ইনকাম করছে তাদের ইনকামটা নিয়ে। এবার একটু বোঝো যে তাদের ইনকামের মধ্যে কি এনআরআইরা আছে? নেই, একদমই। এনআরআইরা হচ্ছে জিএনপির মধ্যে পড়বে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে যারা ন্যাশনালিটিতে ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ার বাইরেও রয়েছে তাদেরকে আমি ইনক্লুড করব তখন। আর এইটা যখন ক্যালকুলেট করব তখন আমাদের টেরিটরির মধ্যে যারা বিদেশিরা রয়েছে, ইন্ডিয়ান রেসিডেন্ট নয়, যারা যারা ন্যাশনালিটি হোল্ডার নয়, তাদেরকে বাদ দিয়ে দেবো। এখানে ডোমেস্টিকের মধ্যে দেশীয় বিদেশীয় যা যা কোম্পানি ইনভেস্টার যারা যারা আছে আমাদের দেশের বাউন্ডারির মধ্যে, ঠিক আছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, গুজরাট থেকে একদম শেষ মাথা পর্যন্ত, তো যারা যারা আছে এই পুরো বর্ডারের মধ্যে যারা যারা কোনো রকম বিজনেস কোনো রকম ইন্ডাস্ট্রি তৈরি করেছে তাদের সবার ইনকামকে কাউন্ট করব, তার মানে ডোমেস্টিক, তার মধ্যে কিন্তু নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা নেই। নেক্সট প্রশ্ন, দ্য প্ল্যানিং কমিশন ইজ, পরিকল্পনা কমিশন কি? একটা মিনিস্ট্রি, একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, একটা অ্যাডভাইজারি বডি, নাকি একটা অটোনোমাস কর্পোরেশন? কোনটা হবে বলো, তোমাদের কি অ্যান্সার মনে হচ্ছে? তোমাদের অ্যান্সার শুনবো। কি অ্যান্সার? দেখো, তাহলে প্ল্যানিং কমিশন হচ্ছে পাতি একটা অ্যাডভাইজারি বডি। কেন স্যার প্ল্যানিং কমিশন অ্যাডভাইজারি বডি হবে কেন? গভর্নমেন্ট ডিপার্টমেন্ট নয়। দেখো, গভর্নমেন্টের কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট নয়, এটা একটা অটোনোমাস বডি বলতে পারো, কিন্তু এটা অ্যাডভাইজারি। কারণ এইটা যেটা অ্যাডভাইস করবে প্ল্যানিং কমিশন, সেটা যে তোমার গভর্নমেন্টকে মানতেই হবে এরকম কোনো অব্লিগেশন নেই। যেমন ফিনান্স কমিশন যদি কিছু বলে তাহলে সেটা মানা হবে, কিন্তু প্ল্যানিং কমিশন বললেই সেটা 100% মানতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট সেটাকে ইমপ্লিমেন্ট করতেও পারে, নাও করতে পারে। সুতরাং এটা একরকম অ্যাডভাইজারি বডি, ঠিক আছে। এবং বলতে পারো প্ল্যানিং কমিশন নন স্ট্যাটিউটরি, মানে কোনো স্ট্যাটিউট মাধ্যমে তৈরি হয়নি, নন স্ট্যাটিউটরি বডি। নিচের কোন বিবৃতিটি সত্য? প্ল্যানিং কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি। কনস্টিটিউশনাল বডি নাকি জিজ্ঞেস করছে। দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, পিএম হচ্ছে চেয়ারম্যান হবে। দ্য মিনিস্টার অফ প্ল্যানিং ইজ অলওয়েজ নেসেসারি ইন দ্য ডেপুটি চেয়ারম্যান। দ্য মিনিস্টার অফ প্ল্যানিং ইজ অলওয়েজ নেসেসারিলি দ্য ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান হবে সবসময় যে হচ্ছে মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ থাকবে, ওকে, অফ দ্য প্ল্যানিং কমিশনের হবে। দ্য ড্রাফট প্ল্যান প্রিপেয়ার্ড বাই দ্য ন্যাশনাল এনডিসি, এর ড্রাফট প্ল্যানটা তৈরি করে। কোনটা কারেক্ট? প্রথমে বলছে এটা একটা কনস্টিটিউশনাল বডি, আমি শুরুতেই বললাম, এখানে এটাও আমি লিখে দিইনি, অবশ্য এটাও লিখে দেওয়া উচিত ছিল আমার। নন স্ট্যাটিউটরি, নন কনস্টিটিউশনাল। নন স্ট্যাটিউটরি মানে গভর্নমেন্টের আনা কোনো স্ট্যাটিউটের মাধ্যমে তৈরি হয়নি। নন কনস্টিটিউশনাল মানে এইটার কনস্টিটিউশনেও কোনো আলাদা করে মেনশন করা নেই। তাহলে নন স্ট্যাটিউটরি নন কনস্টিটিউশনাল বডি, তার মানে বুঝতেই পারছো এ বাদ চলে গেল। আচ্ছা, মিনিস্ট্রি অফ প্ল্যানিং অলওয়েজ ডেপুটি চেয়ারম্যান হবে এরকম কোনো ব্যাপার নেই। ডেপুটি চেয়ারম্যান ওখান থেকেই হবে, যে মিনিস্ট্রি অফ প্ল্যানিং যে থাকবে সেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর এনডিসি ড্রাফট তৈরি করে না, এইটা কারেক্ট। আমি শুরুতেই বলেছিলাম, আগেও বলেছিলাম, যে আমি তখন বললাম জওহরলাল নেহরু প্রথম চেয়ারম্যান ছিল কি হিসাবে, কারণ যেই সময় যেই 5 ইয়ার প্ল্যানটা চলছিল সেই সময় কার যে পিএম সেই হবে তার চেয়ারম্যান। তো এখানে এইটাই অ্যান্সার কারেক্ট। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি যে ধরনের বেকারত্ব পাওয়া যায় তা নিম্নরূপ হিসাবে চিহ্নিত করা যেতে পারে। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আমি একটা একটা করে বলি। স্ট্রাকচারাল মানে কি? স্ট্রাকচারাল মানে যখন আমার
ইনফ্রাস্ট্রাকচারাল কোনো সমস্যার জন্য বেকারত্ব তৈরি হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার সেখানকার জনগণের জন্য আইডিয়াল নয়, করতে পারছে না সেই ইনফ্রাস্ট্রাকচারের উপরে, তাহলে ইনফ্রাস্ট্রাকচারাল বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হবে। ফ্রিকশনাল মানে কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, একজন একটা জব ছেড়ে যখন আরেকটা জবের দিকে সুইচ করছে তখন তার মাঝের সময়টা তার যে বেকারত্বের মধ্যে দিয়ে যেতে হয়, দ্যাট ইজ কল্ড ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক আনএমপ্লয়মেন্ট মানে কি? সাইক্লিক মানে হচ্ছে ধরো দেখা যাচ্ছে যে একটা সাইকেলে কোনো একটা সময় একটা মন্দা অবস্থা চলছে, কোনো একটা সময় একটা মন্দা অবস্থা চলছে ইকোনমির, তার জন্য প্রচুর লোক কাজ হারিয়েছে, পরবর্তীকালে আবার অবস্থা ঠিক হলে আবার তারা কাজ ফিরে পাবে। যেরকম তুমি দেখবে করোনার সময় অনেকে কাজ হারিয়ে ফেলেছিল এবং করোনা আবার ঠিক হয়ে যাওয়ার পরে সব স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য এবং ইকোনমি যখন আবার আস্তে আস্তে গ্রোথের দিকে চলে গেছিল তখন কিন্তু আবার তারা কাজ ফিরে পেয়েছে। দ্যাট ইজ কল সাইক্লিক আনএমপ্লয়মেন্ট। ইকোনমির যে সাইকেলগুলো আছে, বুম, ফল এবং তারপরে আবার রিকভার, এই সিচুয়েশনের মধ্যে দিয়ে ইকোনমিতে কিছু কিছু সময়ে দেখা যায় আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট মানে দেখা যাচ্ছে আমার আমার বাবার একটা জমি ছিল বা আমার দাদুর একটা জমি ছিল 10 বিঘার ধরো, এবার সেটা বাবার ধরো 4 ছেলের মধ্যে ভাগ হয়েছে, 2.5 বিঘা করে হয়েছে। এবার ধরো সেটা আমার জেনারেশনে এসে দেখা যাচ্ছে 4 বাবা মানে 4 ভাইয়ের আবার প্রত্যেকের ধরে নাও যে ধরো 5টা করে ছেলে মেয়ে আছে, তাহলে প্রত্যেকের ভাগে হচ্ছে 1/2 বিঘা করে জুটলো। এবার তারপরে যখন আবার তার ছেলে মেয়ে হবে 2জন 3জন, তখন তার মধ্যে ভাগ হবে, তাহলে আর কি থেকে গেল? এবার দেখা যাচ্ছে যে 10 বিঘা জমি আগেও চাষ হচ্ছিল, এখনো 10 বিঘা জমি চাষ হচ্ছে, কিন্তু সেই 10 বিঘা থেকে যে উৎপাদন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এখন 50 জন সেখান থেকে ইনকাম জেনারেট করছে, কিন্তু 10 বিঘা থেকে একজন আমার দাদুর ইনকাম জেনারেশন আর 10 বিঘা থেকে আমার পরের জেনারেশনের 50 জনের ইনকাম জেনারেশন ইকুয়াল তো হবে না প্রত্যেকের ভাগে। যেটা একজন জেনারেট করছো এখন সেটা 50 জনের ইনকাম জেনারেশনের সোর্স, তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকের ভাগে খুব যৎসামান্যই পড়বে। এবার দেখতে পাচ্ছ তুমি 50 জনই হচ্ছে এমপ্লয়েড, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একজন বা 2জন এমপ্লয়েড হওয়ার কথা ছিল, কারণ এটা 2জনের জন্য যথেষ্ট, বাকিরা অ্যাকচুয়ালি আনএমপ্লয়েডই। তো প্রত্যেককেই তুমি এমপ্লয়েড দেখতে পাচ্ছ, তাই তুমি বলছো এমপ্লয়েড, কিন্তু এটা একটা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, এখানে একটা লুকোনো ছদ্ম আনএমপ্লয়মেন্ট আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি হয়? অবশ্যই ডিসগাইজ, কারণ আমাদের কৃষি জমি প্রচুর বেশি, সেখানে এই ডিসগাইজ আনএমপ্লয়মেন্টটা এবং সিজনাল আনএমপ্লয়মেন্টটা খুব দেখা যায়। সিজনাল মানে কি? একটা সিজনে কেউ একটা কাজের মধ্যে রয়েছে, পরের সিজনে দেখা যাচ্ছে সে আর কাজের মধ্যে নেই, তার কাজ থেকে সে কাজ আর পাচ্ছে না, তো সেক্ষেত্রে হয় সিজনাল আনএমপ্লয়মেন্ট। চলো, অর্থনীতিতে টেক অফ স্টেজ কোনটা? টেক অফ স্টেজ ইকোনমিতে কোনটাকে বলা হয়? স্টেডি গ্রোথ বিগিনস, একটা বলছে যে স্টেডি একটা গ্রোথ হচ্ছে, মানে এইরকম একটা গ্রোথ হচ্ছে। ইকোনমি ইজ স্ট্যাগনেন্ট, ইকোনমি একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে, আটকে গেছে। ইকোনমি ইজ অ্যাবাউট টু কোল্যাপস, ইকোনমি প্রায় কোল্যাপসের দিকে যাচ্ছে এরকম। অল কন্ট্রোলস আর রিমুভ, সরকারের সব রকম কন্ট্রোল রিমুভ করে দেওয়া হয়েছে, মানে কি সরকার আর হস্তক্ষেপই করছে না কোনো রকম ভাবে কোনো কিছুতে, বলছে তুমি তোমার মতো চলো, মানে বাজার নিজের মতো চলুক, মানে আমি কোনো রকম ভাবে কোনো রকম ট্যাক্স থেকে শুরু করে কোনো রকম নেসেসারি অব্লিগেশন লাগাবো না, তোমরা যেরকম ভাবে মার্কেট চলতে চাইছে চলুক, এটাকে বলা হচ্ছে অল কন্ট্রোলস আর রিমুভড। তো এখানে টেক অফ স্টেজ মানে অবশ্যই শুনেই বুঝতে পারছো, ছবিটা দেখেও বুঝতে পারছো, যখন উঠছে তার মানে স্টেডি গ্রোথ ইন দ্য ইকোনমি, স্টেডি গ্রোথ বিগিনস, যখন স্টেডি গ্রোথ শুরু হয়ে যায় দ্যাট ইজ কল্ড আমাদের টেক অফ স্টেট ইকোনমির। ওকে, নেক্সট, ভারতের পরিকল্পনার উদ্দেশ্যগুলো উদ্ভূত হয় কোথা থেকে? দ্য প্ল্যানিং অফ ইন্ডিয়া ডিরাইভ ফ্রম, কোথা থেকে এইগুলো ডিরাইভ করা হয়েছে প্ল্যানিং? এক বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস থেকে, 2 বলা হচ্ছে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে, ফান্ডামেন্টাল রাইটস থেকে, নাকি ফান্ডামেন্টাল ডিউটিস থেকে, নাকি প্রিএম্বল থেকে? আচ্ছা, তোমরা বলতে পারবে যে প্রিএম্বলে এখন বর্তমানে টোটাল কতগুলো ওয়ার্ড আছে? একদম লেটেস্ট আপডেট হয়েছে জানো, মানে এখনই আপডেট হয়নি, বেশ
কয়েক বছর আগে, মানে একবার দুবার আপগ্রেড হয়েছিল, তো দুটো কিছু নতুন ওয়ার্ড ঢুকেছিল, সোশ্যালিস্ট সেরকম ওয়ার্ডটা ঢুকেছিল। তো এইরকম তোমরা বলতে পারবে যে প্রিএমবেলে এখন বর্তমানে টোটাল কতগুলো ওয়ার্ড আছে? পলিটির খুব ভালো একটা প্রশ্ন, প্রায় জিজ্ঞেস করে। তো যাই হোক, এটা নেওয়া হয়েছে ডিপিএসপি থেকে। ওকে, ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে, ফান্ডামেন্টাল রাইটস থেকে বা ফান্ডামেন্টাল ডিউটিস থেকে নয়, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে প্ল্যানিং কমিশনের কনসেপ্ট নেওয়া হয়েছে। আর ইন্ডিয়ায় যখন প্ল্যানিং কমিশন এসেছিল সেটা অনেকাংশে উদ্ভুত ছিল, মানে মানে ইয়ে ছিল যে কোথা থেকে কনসেপ্টটা অনেকটা কি বলবো, যে আমাদের যখন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাশিয়ার খুব ফ্যান ছিল, বা বলা ভালো ইউএসএসআর এর খুব ভালো ফ্যান ছিল, তো সেখানকার সোশ্যালিস্টিক মডেলটাও তার খুব পছন্দ হতো, এবং সেখান থেকে অনেকাংশে জিনিসটা ছিল, আইডিয়াটা নেওয়া হয়েছিল। ভারতে ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগাইজ আনএমপ্লয়মেন্টের মধ্যে এর মধ্যে কোনটা? আমি তোমাদের বলেছি, একটু দেখো তো পারছো নাকি, এটার অ্যান্সার করো তো। কি হবে? কি বলা হয়েছে? এগ্রিকালচারাল সেক্টরে অবশ্যই ছদ্ম বেকারত্ব দেখা যায়, এটা তো ঠিক আছে। তো 1 নাম্বার অপশন থাকবে। এবার দেখো এলিমিনেশন কিভাবে করবে, এক যখন থাকবেই এই দুটো বাদ দিয়ে দাও। এবার দেখো 2 আর 3-এর মধ্যে কোনটা হবে। তার মানে 4ও হবে না, আমি বুঝতে পারছি। রুরাল এরিয়াতে নাকি ফ্যাক্টরি সেক্টরে? দেখো ফ্যাক্টরি সেক্টরে কোনোভাবেই হবে না। কেন ফ্যাক্টরি সেক্টরে হবে না? ফ্যাক্টরি তো স্যালারিড এমপ্লয়েড থাকে বা ওয়েজ হিসাবে থাকে, সেখানে ছদ্ম বেকারত্ব একজনের জায়গায় 4জনের স্যালারি হবে, সেটা তো হবে না। তো এখানে রুরাল এরিয়াটাই হবে। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই হবে 1 and 2, এইটা আর এটা। আরবান এরিয়াতেও হবে না। আরবান এরিয়াতে শহরের ক্ষেত্রে বেশিরভাগ লোকজন, রুরাল এরিয়াতে কি হয়, একটা ছোট দোকান আছে, সেখানেও এরকম দেখা যায় একজন বাবার দোকানে 3 ছেলে বসছে, তো এরকম ব্যাপার হতে পারে। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা দ্বারা প্রকাশিত হয়, ইকোনমিক সার্ভে পাবলিশ হয়, কার দ্বারা প্রকাশিত হয়? মিনিস্ট্রি অফ ফিনান্স, প্ল্যানিং কমিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। কার মাধ্যমে প্রকাশিত হয়? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, প্ল্যানিং কমিশনের মাধ্যমে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, নাকি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই, যেটা প্রশান্ত চন্দ্র মহলানবিশ তৈরি করেছিলেন? বলতে পারবে তার জন্মদিনটাকে আমরা কি ডে হিসাবে পালন করি? চলো আমি বলে দিলাম, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ডে। কিন্তু কবে পালন হয় বলতে পারবে? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ডে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, প্ল্যানিং কমিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, অ্যান্সার হবে হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা এটা ইকোনমিক সার্ভেটা ইয়ে করা হয়, পাবলিশ করা হয়। নেক্সট, অর্থনীতির জনক কাকে বলা হয়? ম্যাক্স মুলার, কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ অ্যান্ড নান অফ দিস। বলো, অর্থনীতির জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট, খুব ভালো, খুব সোজা প্রশ্ন। ইয়েট বেশ কয়েকবার এসছে পরীক্ষায়, বেশ কয়েকবার পরীক্ষায় এসছে, কিন্তু এটা অ্যান্সার খুব সোজা। এখানে অ্যাডাম স্মিথকে যদি বলা হয় ফাদার অফ ইকোনমিক্স, এটা ফাদার অফ
ম্যাক্রো ইকোনমিক্স, ইয়েস সেম হবে। ফাদার অফ ইকোনমিক্স, ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স দুটোই কিন্তু অ্যাডাম স্মিথকে বলা হয়। আচ্ছা, আর যদি বলা হয় কার্ল মার্কস, কার্ল মার্কস হচ্ছে ফাদার অফ সোশ্যালিস্টিক ইকোনমিক্স, ফাদার অফ আর অ্যাডাম স্মিথকে কিন্তু ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্সও বলা হয়। ওকে, চল নেক্সট। ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি চালু হয়েছিল কার দ্বারা? লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী। দেখো, এলিমিনেশন করতে জানতে হবে তোমাকে। এমসিকিউ যখন করছো, সেটা ইকোনমিক্সে হোক বা অন্য কোথাও হোক, ম্যাথ রিজনিংটাকে বাদ দিলাম, সেটা বাদে বাকিগুলোতে রিজনিংও অনেক ক্ষেত্রে হয়, ম্যাথের ক্ষেত্রে বাদই দিলাম। দেখো, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী কি করে হবে? কারণ তারা প্রধানমন্ত্রী হয়েছেই জওহরলাল নেহরু মারা যাওয়ার পরে লাল বাহাদুর শাস্ত্রী, এবং তার মারা যাওয়ার পরে ইন্দিরা গান্ধী হয়েছে, তাই তো? এটা আমরা জানি। 64 নাগাদ জওহরলাল নেহরু মারা যান, তারপরে ওই 65 নাগাদ যুদ্ধ হয়, ওই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এবং তারপরে 65 শেষের দিকে লাল বাহাদুর শাস্ত্রী মারা যান, এবং তারপরে 65 শেষে বা 66-তে, মানে এক্সাক্ট সাল মনে নেই, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন। তাহলে এরা দুজন তো এলিমিনেটেড হয়ে গেল। পড়ে রইল লর্ড মাউন্টব্যাটেন আর জওহরলাল নেহরু। অবশ্যই জওহরলাল নেহরু। লর্ড মাউন্টব্যাটেন করে যাননি, তখন স্বাধীন হয়নি। স্বাধীন না হলে প্ল্যানিং কমিশন আসবে কি করে? কারণ 5 ইয়ার প্ল্যান শুরুই হয়েছে প্রথমটা 1950 সালে। তো কি করে লর্ড মাউন্টব্যাটেন করবেন? মাউন্টব্যাটেন তো 47-এ ভাগ ভাগ হয়ে গেছে, কেটে পড়েছে। তো কোথায় উনি? আর তো সিনে নেই। গ্রামাঞ্চলে ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট কারণগুলোর মধ্যে এর মধ্যে কোনটা কারণ? চয়েস অফ হেভি ইন্ডাস্ট্রি মডেল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, কারণ হেভি ইন্ডাস্ট্রি মডেলটাকে বেশি চুজ করা হয়। লো লেভেল অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে টেকনোলজি ব্যবহার করে চাষবাস, সেটা এখানে কম ফলো করা হয়। হেভি প্রেশার অফ পপুলেশন অ্যালং উইথ স্লো ইমপ্লিমেন্টেশন অফ ল্যান্ড রিফর্ম, ল্যান্ড রিফর্ম খুব ধীরে ধীরে ইমপ্লিমেন্ট হয়েছে, এবং হেভি প্রেশার পপুলেশনের থাকছে। আর বলছে কি, হাই ইলিটারেসি রেট। তো এখানে অ্যান্সার হবে লো লেভেল অফ টেকনোলজি। ডিসগাইজ আনএমপ্লয়মেন্টের কারণ কি? এখানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কান্ট্রিতে খুব কম হয়েছে। এবার কেন স্যার এটা কেন বলছেন? তার কারণ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যদি বেশি হতো, তাহলে দেখা যেত যে একটা জিনিস 10 জন ধরে কাজ করছে না, একটা ট্রাক্টর একজন চালাচ্ছে, ব্যাস ওই জমির পেছনে একজন লোকই হয়ে যাচ্ছে। কিন্তু যেই জমিটা একজন পুরো ট্রাক্টর চালিয়ে করে দিতে পারতো, সেটা 10 জন লোক লেগে আছে। তো 10 জনের ওখান থেকে ইনকাম জেনারেট হচ্ছে। বেশি তো কিছু উৎপাদন হচ্ছে না, উৎপাদন একই উৎপাদন হচ্ছে, দাম একই পাবে। সে তো আর দেখবে না যে তুমি হাত দিয়ে করেছো, 10টা লোক দিয়ে করিয়েছো, না একটা লোককে দিয়ে ট্রাক্টর দিয়ে করিয়েছো, তাই না? তো এরকম ব্যাপার। একটি উন্নয়নশীল দেশে বেকারত্ব সাধারণত নিম্নলিখিত কারণে সঞ্চালিত হয়। এর মধ্যে একটা উন্নতশীল মানে ডেভেলপিং কান্ট্রিতে এর মধ্যে কোনটার কারণে বেকারত্ব দেখা যায়? সুইচ ওভার ফ্রম ওয়ান জব টু অ্যানাদার, একটা চাকরি আরেকটা চাকরিতে যাওয়া, এফেক্টিভ ডিমান্ড কমে যাওয়া মানে কম হওয়া, আর সিজনাল ফ্যাক্টরস মানে একটা সিজনে চাকরি থাকছে না, এরকম কাজ থাকছে না, এরকম, আর ল্যাক অফ কমপ্লিমেন্টারি ফ্যাক্টর অফ দ্য প্রোডাকশন। বলো কি হবে? বলো কি হবে? বলো কি হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে ল্যাক অফ কমপ্লিমেন্টারি ফ্যাক্টর অফ প্রোডাকশন। প্রোডাকশনের যে কমপ্লিমেন্টারি যে ফ্যাক্টরগুলো প্রয়োজন, সেইগুলোর না থাকার জন্য এটা হচ্ছে, সেগুলো না থাকার জন্য এটা হচ্ছে। নেক্সট,
মিশ্র অর্থনীতির অর্থ হলো মানে মিক্সড ইকোনমি কি? দেখো, বোথ দ্য এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল ইকুয়াল প্রডিউস বাই দ্য স্টেট। এগ্রিকালচারাল যতটা প্রোডাকশন হবে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ততটা হবে একটা স্টেটের মাধ্যমে। দেয়ার আর কোএক্সিস্টেন্স অফ পাবলিক সেক্টর অ্যালং উইথ দ্য প্রাইভেট সেক্টর। পাবলিক এবং প্রাইভেট সেক্টর একসঙ্গে একটা জায়গায় অবস্থিত হবে বা দুটো কোএক্সিস্ট করবে, মানে দুটোই থাকবে। দেয়ার ইজ ইম্পর্টেন্স অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যালং উইথ দ্য হেভি ইন্ডাস্ট্রি। ছোট ইন্ডাস্ট্রির সঙ্গে হেভি ইন্ডাস্ট্রি বা ভারী ইন্ডাস্ট্রিও থাকবে। ছোট ইন্ডাস্ট্রি মানে কুটির শিল্প টাইপের, আর হেভি ইন্ডাস্ট্রি মানে হচ্ছে ধরে নাও লোহা এবং স্টিল প্ল্যান্ট, এরকম যে প্ল্যান্টগুলো আছে, তারপরে ধরো ইলেকট্রিসিটি যে প্ল্যান্টগুলো আছে এরকম। তারপরে বলছে ইকোনমি ইজ কন্ট্রোল বাই দ্য মিলিটারি অ্যাজ ওয়েল অ্যাজ সিভিলিয়ান রুল। মানে এটা পাকিস্তানের কথা বলছে নাকি? পাকিস্তান বাংলাদেশের কথা বলছে নাকি? কন্ট্রোল বাই মিলিটারি অ্যাজ ওয়েল অ্যাজ সিভিলিয়ান, মিলিটারি আর সিভিলিয়ান দ্বারা, মানে এটা তো পাকিস্তান, এখন তো বাংলাদেশ নাকি? বাংলাদেশে এই অবস্থা না? বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে সিভিলিয়ানরাই ডিসাইড করছে কার বাড়ি ভাঙবে, কার বাড়ি থেকে কিছু চুরি করবে, কার মূর্তি ভেঙে দেবে, কোথায় গিয়ে কি মানে কুকীর্তি করবে, সেগুলো তো সিভিলিয়ানরাই ডিসাইড করছে। আর কিছু কিছু পুলিশের ক্ষেত্রে পুলিশ করছে, মানে কোনো দেশে কোনো রুল নেই, ভোট নেই, এরকম। তো এটা বাংলাদেশ বেটার। তো চলো, এটা তো আমার মনে হয় এটা কাউকে বলার দরকার নেই। দেখো, মিশ্র অর্থনীতি একটু ব্যাপারটা বলি। 3 রকমের অর্থনীতি হয়। একটা হয় হচ্ছে ধরে নাও যে সোশ্যালিস্টিক, অনেকগুলো হয়, আমি কয়েকটা বলছি। একটা হচ্ছে সোশ্যালিস্টিক ইকোনমি, একটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি, আর একটা হয় মিক্সড ইকোনমি। আরও হয় বলতে কমিউনিস্ট ইকোনমি হয়। তারপরে তোমার ধরো ট্র্যাডিশনাল ইকোনমি হয়। ট্র্যাডিশনাল ইকোনমি মানে কি? ট্র্যাডিশনাল ইকোনমি মানে হচ্ছে তোমার যেখানে, আমি একটা একটা করে লিখি আর বলি। 1 নম্বর যদি আমি বলি, ট্র্যাডিশনাল ইকোনমি। ট্র্যাডিশনাল ইকোনমি মানে কি? ট্র্যাডিশনাল ইকোনমি যেখানে হচ্ছে বার্টার সিস্টেমে কাজ হয় এখনো, হয়তো লোকজন সঞ্চয় করে না, ব্যাংক অ্যাকাউন্ট সেরকম ভাবে ব্যবহার করে না, যা আয় করে তাই ব্যয় করে, এরকম ব্যাপারগুলো, যেখানে লোকের লেনদেন বিনিময় প্রথার মাধ্যমে এখনো কাজ চলে। 2 নাম্বার যদি দেখি সোশ্যালিস্টিক। সোশ্যালিস্টিক ইকোনমি মানে কি? যেখানে গভর্নমেন্ট মোটামুটি সবকিছু ডিসাইড করে, মানে হচ্ছে কোনো জিনিসের দাম কত হবে, কোনটা বিক্রি হবে, কোনটা বিক্রি হবে না, কোন জিনিস দেখানো হবে, কোন জিনিস দেখানো হবে না, কোন জিনিস আনা হবে বিদেশ থেকে, কোন জিনিস পাঠানো হবে বিদেশে, এইগুলো সব ডিসাইড করবে হচ্ছে যখন সোশ্যালিস্টিক ইকোনমি হবে। নর্থ কোরিয়া ইজ দ্য প্রাইম এক্সাম্পল এই মুহূর্তে। 3 নাম্বার ক্যাপিটালিস্ট। ক্যাপিটালিস্ট মানে কি? যেখানে সরকার নয়, পাবলিক ডিসাইড করবে, সরকার কোনোভাবে কোনো রকম হস্তক্ষেপ করবে না। সরকার বলবে তুম আপনে তরিকে সে চলো, মানে সরকার বলবে আমি কোনো ট্যাক্স লাগাবো না, আমি কোনো রুল বানাবো না। লেট দ্য মার্কেট বি ফ্লোট অ্যাট দেয়ার ওন ওয়ে। মার্কেটকে নিজের মতো করে বইতে দাও, মানে মার্কেটে যেটা ডিম্যান্ড বেশি সেটাকে বেশি বিক্রি হতে দাও, যেটা ডিম্যান্ড কম সেটা কম বিক্রি হতে দাও। মদের ডিম্যান্ড বেশি থাকলে মদ বেশি বিক্রি হতে দাও, সিগারেটের ডিম্যান্ড বেশি থাকলে সেটা বেশি বিক্রি হতে দাও, ওষুধের ডিম্যান্ড কম থাকলে সেটাকে বিক্রি হতে না দাও। তুমি চাইলে তুমি একটা জিনিস 50 টাকায় বানিয়ে 5,000 টাকায় বিক্রি করতে পারলে বিক্রি করো। মার্কেট যেভাবে তোমাকে একসেপ্ট করবে তুমি সেভাবে চলো, সরকারের কোনো এখানে হস্তক্ষেপ করবে না। এখানে বুঝতে পারছো যে এইখানে প্রাইভেট সেক্টর মেইনলি থাকবে, এখানে পাবলিক সেক্টর মোটামুটি থাকবে। তাহলে যখন পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর কোএক্সিস্ট করবে, মানে সরকারেরও হস্তক্ষেপ থাকবে, মার্কেটেরও একটা সে থাকবে, সরকারও মনোপলি দেখাবে না যে আমিই সব ডিসাইড করব, আবার মার্কেটও যা চলছে মদের দাম আমি চাইলেই মদ বেশি বিক্রি করছি, ওষুধ বিক্রি করছি না, এরকমও মনোপলি চালাতে পারবো না। তাহলে সবকিছু একটা ব্যালেন্স ওয়েতে চলবে। যেমন এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিতে মিক্সড ইকোনমি চলে। তো অপশন বি। নেক্সট প্রশ্ন, পরম দারিদ্র বা অ্যাবসলিউট পভার্টি কি? অ্যাবসলিউট পভার্টি মানে কি? অ্যাবসলিউট পভার্টি হচ্ছে যখন, দেখো এখানে অপশনগুলো আগে দেখি। পভার্টি ইন টার্মস অফ অ্যাবসলিউট নাম্বার অফ পিপল, মানে
প্রচুর সংখ্যক মানুষ থাকবে, অ্যাবসলিউট নাম্বার অফ পিপল, প্রচুর সংখ্যক মানুষ থাকবে পভার্টির মধ্যে। পভার্টি ইন টার্মস অফ বেসিক, মানে পভার্টি ইন টার্মস অফ অ্যাবসলিউট নাম্বার অফ পিপল, মানে মানুষের ওপর ডিপেন্ড করে যে পভার্টি ডিসাইড করা হচ্ছে। পভার্টি ইন টার্মস অফ দ্য বেসিক মিনিমাম ক্যালোরিজ রিকোয়ারমেন্ট, একটা মানুষকে তার ডেইলি ক্যালোরি কত দরকার, 2000 ক্যালোরি, 2500 ক্যালোরি একটা মিনিমাম ডিসাইড করা হয়। গ্রামে একরকম, শহরে একরকম ডিসাইড করা হয়, ইন্ডিয়া একরকম, ইউএসএতে আরেক রকম ডিসাইড করা হয়। মিনিমাম কত ক্যালোরি দরকার একটা মানুষকে ঠিকঠাকভাবে চলতে, সেই মিনিমাম ক্যালোরি রিকোয়ারমেন্টের বেসিসে পভার্টি। পভার্টি ইন টার্মস অফ দ্য প্রিভেইলিং প্রাইস লেভেল, জিনিসপত্রের দামের ওপরে একটা মানুষ কত টাকা দিয়ে জিনিস কিনছে, জিনিসের দাম যত আছে তার উপরে একটা মানুষের ইনকাম কত, তার উপর বেস করে যখন পভার্টি ডিসাইড করা হয়, সেটাকে বলা হচ্ছে প্রিভেলিং প্রাইস লেভেল। পভার্টি ইন টার্মস অফ দ্য অ্যাবসলিউট লেভেল অফ আনএমপ্লয়মেন্ট, মানে আনএমপ্লয়মেন্টের লেভেল কি আছে, কতজন আনএমপ্লয়েড, কতজন এমপ্লয়েড, তার উপর কতজন ডিপেন্ডেন্ট আছে সেই ফ্যামিলিতে, সেইটার উপরে ডিপেন্ড করে। তো এখানে অবশ্যই বি হবে কারেক্ট অ্যান্সার, পভার্টি ইন টার্মস অফ বেসিক মিনিমাম ক্যালোরি রিকোয়ারমেন্ট। এটা অ্যাকচুয়াল ক্যালকুলেশনে ঠিকঠাক ওয়ে, একটা মানুষের কত ক্যালোরি দরকার, সে সেই ক্যালোরিটা পাচ্ছে কিনা, কতজন পাচ্ছে, কতজন পাচ্ছে না, সেই কাউন্টিং করে পভার্টির লেভেলটা ডিসাইড করা হয়। এবং অ্যাবসলিউট পভার্টি এটা হতে পারে অনেকের ইনকাম দিয়ে সব সময় ডিসাইড করা যায় না। কারণ কি, ধরো একজনের ইনকাম 0, তাহলে আমি কি বলবো সে পুয়ার, মানে সে পভার্টি লেভেলের নিচে আছে, কিন্তু সে রোজ গুরুদ্বারায় গিয়ে খাবার খাচ্ছে, তাহলে তার তো কনজাম্পশন হচ্ছে, শরীরের জন্য যে ক্যালোরি দরকার সেটা সে পাচ্ছে। তো সেক্ষেত্রে আমি সবসময় ইনকাম দিয়ে ডিসাইড করতে পারবো না। তো ক্যালোরি কনজাম্পশন বা ক্যালোরি রিকোয়ারমেন্টের উপর বেস করে যেই পভার্টিটা ডিসাইড করা হয় সেটাকেই বলা হয় অ্যাবসলিউট পভার্টি। দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এটা খুব ইম্পর্টেন্ট, দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এইটার রিনেম করা হয়েছে কি নামে বর্তমানে? 4টে অপশন দিয়েছে। রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, RLEGP, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, NREP, জহর রোজগার যোজনা, JRY, আর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, IRDP। চারটেই তোমায় আলাদা আলাদা জেনে রাখতে হবে ফুল ফর্ম। বিশেষ করে এইটার প্রায় প্রশ্নে দেয় যে অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করে, ফুল ফর্মটা কি জিজ্ঞেস করে। NREP ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রবলেম, আর IRDP তো প্রায় জিজ্ঞেস করে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অ্যান্সার বিটাই হবে, NREP ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা ফুল ফর্মটা জেনে রাখবে, এবং তার সঙ্গে এটাও জেনে রাখবে যে এটা অ্যাকচুয়ালি তোমার কিসের রিনেম আর কি। নেক্সট, মিনিমাম নিড প্রোগ্রাম এইমস টু, মিনিমাম নিড প্রোগ্রাম এইটাও খুব ইম্পর্টেন্ট। মিনিমাম নিড প্রোগ্রাম, এই যে মিনিমাম নিড প্রোগ্রাম, এটার লক্ষ্য কি, এটার এইম কি, এটা কিসের জন্য করা হয়েছে সেটা জিজ্ঞেস করা হয়েছে। মিনিমাম নিড প্রোগ্রাম কিসের জন্য করা হয়েছে? প্রোভাইড মিনস ফর গ্রেটার মেশিনাইজেশন অফ দ্য এগ্রিকালচার, ইম্পর্টেন্স অফ দ্য লিভিং কন্ডিশন of the poor, and also promote their education and health, provide necessary resources by way of refinance and primary lending, and none of this. Answer কি হবে? Answer হবে improve the minimum need program, improve the living condition of the poor, গরিবদের লিভিং কন্ডিশন, বেঁচে থাকার জন্য যা যা দরকার সেই কন্ডিশনটাকে ইমপ্রুভ করা, এবং প্রমোট দেয়ার এডুকেশন অ্যান্ড হেলথ, এবং তাদের এডুকেশন এবং হেলথের দিকেও যথেষ্ট নজর দেওয়া, এই ব্যাপারটা বলা হচ্ছে মিনিমাম নিড প্রোগ্রাম। নেক্সট, চক্রীয় বেকারত্ব বা সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, এটা আমি বলেছিলাম। Seasonal unemployment, disguised unemployment, voluntary unemployment, unemployment during the recessionary phase of the trade cycle, কোনটা হবে?
দেখো এখানে অ্যান্সার হবে আনএমপ্লয়মেন্ট ডিউরিং দ্য রিসেশনারি ফেজ অফ দ্য ট্রেড সাইকেল। আমি বললাম না তোমাদের তখন যে এমন একটা সময় যেখানে দেখা যাচ্ছে যে করোনার জন্য আমাদের ইকোনমি একটু ডিপ হয়ে গেছে, মানে নিচে পড়ে গেছে, আবার বুম হবে, আবার রিকভার করবে, তো তখন আবার তারা চাকরি ফিরে পাবে। তো আনএমপ্লয়মেন্টও রিসেশনারি ফেজের জন্যই হচ্ছে। নেক্সট, অপারেশন ব্ল্যাকবোর্ড, এইটাও খুব ইম্পর্টেন্ট। অপারেশন ব্ল্যাকবোর্ড তোমাদের কাছে প্রশ্ন বলতে পারবে এটা কে চালু করেছিল, খুব ইম্পর্টেন্ট। এটা দুটো অপশন দিলাম, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, তিনটে অপশন যে রাজীব গান্ধী। অপারেশন ব্ল্যাকবোর্ড এর লক্ষ্য কি? তিনটে জেনারেশনের নাম দিলাম, বলো এই তিন জেনারেশনের মধ্যে কে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করেছিল? প্রমোটিং অ্যাডাল্ট লিটারেসি, প্রোভাইড এডুকেশন টু আরবান স্লাম dwellers, opening a new school specially for the female child, providing primary education in an educationally backward area. answer হবে প্রমোটিং অ্যাডাল্ট লিটারেসি। অ্যাডাল্ট মানে হচ্ছে যারা প্রাপ্ত বয়স্ক, তাদের লিটারেসি ইমপ্রুভ করার জন্য এটা করা হয়েছে। ওকে, ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিল? আমি এই প্রশ্নটা তোমাদের রেখেছিলাম, এবং এটার অ্যান্সার বলো, তার সঙ্গে এটাও বলো লাস্ট কে ছিল। ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? প্রথম ছিলেন শ্রী ভিটি কৃষ্ণমাচারী। কৃষ্ণমাচারী শ্রীকান্ত নয় কিন্তু, এটা উনি ক্রিকেটার। ভিটি কৃষ্ণমাচারী, বলতে পারবে ইনি কে ছিলেন, কি জন্য ইনি বিখ্যাত? রাজা গোপালাচারী, ইনি কি জন্য বিখ্যাত? রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রেসিডেন্ট, জওহরলাল নেহরু প্রথম প্রাইম মিনিস্টার। শ্রী গোপালাচারী কি জন্য বিখ্যাত? ভিটি কৃষ্ণমাচারী এই পোস্ট বাদে আর কি হোল্ড করেছেন? আর যদি জিজ্ঞেস করা হয় যে লাস্ট কে ছিল, লাস্ট হচ্ছে মন্টেক সিং আলুওয়ালিয়া। মন্টেক সিং আলুওয়ালিয়া লাস্ট ছিলেন, আর ফার্স্ট হচ্ছে ভিটি কৃষ্ণমাচারী। ওকে, চলো পরের প্রশ্ন। দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, চারটে অপশন দিয়েছে, কোনটা কোনটা কারেক্ট বলতে হবে। ওয়াজ সেট আপ ইন 1950, ইজ এ কনস্টিটিউশনাল বডি, ইজ এ অ্যাডভাইজারি বডি, ইজ এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। আমি এই চারটে আগে প্রশ্নে আলোচনা করেছি, এই চারটে পয়েন্টই অলরেডি আলোচনা হয়েছে। সেট আপ ইন 1950, ইজ এ কনস্টিটিউশনাল বডি, ইজ এ অ্যাডভাইজারি বডি, ইজ এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। চারটের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল অলরেডি আলোচনা হয়ে গেছে। এটা বলতে পারো একরকম রিভিশন প্রশ্ন হচ্ছে, দেখি পারো কিনা। পারতে হবে কিন্তু, এটা সোজা প্রশ্ন, না পারার কিছু নেই, একদম বেসিক প্রশ্ন। আমি বলেছিলাম যে সেট আপ ইন 1950, ইয়েস 1950-তে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল। 1952-তে কি তৈরি হয়েছিল? এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। কনস্টিটিউশনাল বডি না, নন কনস্টিটিউশনাল, নন স্ট্যাটিউটরি বডি, এটাও বলেছি। অ্যাডভাইজারি বডি, ইয়েস অ্যাডভাইজারি বডি, এর মতামত সরকার নিতেও পারে, চাই নাও নিতে পারে। ইজ এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, না এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট নয়, এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট নয়। তার মানে কোনটা কোনটা কারেক্ট হলো? 1 আর 3 কারেক্ট, অপশন সি কারেক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিচের কোনটি মুদ্রাস্ফীতির হ্রাসের সুনির্দিষ্ট প্রভাব? হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেফিনেট ইমপ্লিকেশন, ফলাফল অফ দ্য ফল ইন ইনফ্লেশন। ইনফ্লেশন কমে গেলে, ইনফ্লেশন কমে যাওয়ার ফল। ইনফ্লেশন কমে যাওয়া মানে কি? বাজারে জিনিসপত্রের দাম কমে গেছে, তার জন্য ইনফ্লেশন হয়েছে, কমেছে। ইনফ্লেশন কমেছে মানে কি?
জিনিসপত্রের যে দাম খুব তাড়াতাড়ি বাড়ছিল সেটা খুব তাড়াতাড়ি আর বাড়বে না। ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, সেটা বাড়ছে না, সেটা ফল হওয়া মানে। প্রাইস লেভেল ফলেন, ইয়েস কারেক্ট। প্রাইস আর ইনক্রিজিং মোর স্লোলি দ্যান বিফোর, আগের থেকে স্লো কমছে। আচ্ছা এক মিনিট, এখানে একটু ওয়েট করি। ফুড সাপ্লাই হ্যাজ ইনক্রিজ, ফুড সাপ্লাই ইনক্রিজ হবে এরকম কোনো ব্যাপার নেই। দেয়ার ইজ এ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন হবে এরকম কোনো ব্যাপার নেই। সো অ্যান্সার বি, এ বা বি, এক বা দুই হবে। প্রাইস হ্যাভ ফলেন, প্রাইস পড়বে না কিন্তু প্রাইস বাড়বে মোর স্লোলি, আরো ধীরে ধীরে আগের থেকে। কারণ ইনফ্লেশন হচ্ছে এখনো, ভালো করে বুঝবে, ইনফ্লেশন হচ্ছে এখনো। তো অ্যান্সার এখানে হবে হচ্ছে সি, অনলি টু। ভালো করে বোঝো, মানে প্রাইস ইনক্রিজ হচ্ছে, ফল ইন ইনফ্লেশন। ইনফ্লেশন যখন ডিফ্লেশন হয়ে যাবে তখন বলতাম আমি প্রাইস হ্যাভ ফলেন, কিন্তু প্রাইস পড়বে কেন? আমি খেয়াল করিনি এটা, প্রাইস পড়বে কেন? প্রাইস আগের থেকে স্লোলি বাড়বে, বাড়বে এখনো, এখনো বাড়বে, কারণ এখনো ইনফ্লেশন আছে। ইনফ্লেশনের রেট কমে গেছে, তাই আগে যেই হারে বাড়ছিল এখন একটু ধীরে ধীরে কমবে, বাড়বে। মানে আগে যদি 5% করে বাড়তো, এখন 3%, 2%, 1% করে বাড়বে, বাড়বে কিন্তু কম রেটে বাড়বে। ভালো প্রশ্ন ছিল। মুদ্রাস্ফীতির কারণ হলো, মুদ্রাস্ফীতির কারণ কি? ইনক্রিজ ইন মানি সাপ্লাই, মানি সাপ্লাই বেড়ে যাওয়া। ফল ইন প্রোডাকশন, প্রোডাকশন কমে যাওয়া। ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন, মানি সাপ্লাই বেড়ে গেছে কিন্তু প্রোডাকশন কমে গেছে। ডিক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন, মানি সাপ্লাই কমে গেছে, প্রোডাকশন কমে গেছে। মুদ্রাস্ফীতি, মানি সাপ্লাই যদি কমে যায় মুদ্রাস্ফীতি কোনোদিনই হবে না, এটা বাদ। ইনক্রিজ ইন মানি সাপ্লাই ঠিক আছে, ফল ইন প্রোডাকশন, শুধু ফল ইন প্রোডাকশনও হবে না। তো এ আর সি এর মধ্যে একটা কারণ হবে। ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন মানে জিনিসপত্র উৎপাদন কমে গেছে কিন্তু টাকার সাপ্লাই বেড়ে গেছে, আইডিয়ালি এটাই হওয়া উচিত। তাহলে কি হবে? ধরো আগে যদি 100টা জিনিস প্রোডাকশন হতো, তার দাম যদি 10,000 টাকা হতো, তাহলে কি হবে? একটার দাম কত হচ্ছিল? 100 টাকা। এখন দেখা যাচ্ছে যে এইটা প্রোডাকশন কমে গেছে, কমে গিয়ে 50 দাঁড়িয়েছে। মানি সাপ্লাই 10,000 থেকে বেড়ে গেছে, বেড়ে 20,000 হয়ে গেছে। তাহলে দেখো এখন একটার দাম কত হয়ে যাবে? 400 টাকা হয়ে গেছে, তাই না? তো এই যে 100 থেকে 400 হয়ে যাচ্ছে, এটাই তো ইনফ্লেশন। তো অ্যান্সার হচ্ছে সি। লজিক্যালি ভাবো, বুঝতে পারবে, এমন কিছু ব্যাপার নেই, লজিক্যালি ভাবলেই বুঝতে পারবে। চলো নেক্সট প্রশ্ন। মুদ্রাস্ফীতির কারণগুলোর মধ্যে তালিকাভুক্ত করা যেতে পারে এর মধ্যে এমন দ্য কজ অফ ইনফ্লেশন ক্যান বি লিস্টেড, কোনটাকে লিস্ট করা যেতে পারে? স্লো গ্রোথ ইন দ্য এগ্রিকালচারাল আউটপুট, এগ্রিকালচারাল যে আউটপুট আছে সেটা স্লো গ্রোথ। ইনক্রিজিং নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাওয়া। র্যাপিড পপুলেশন গ্রোথ, পপুলেশনের র্যাপিড গ্রোথ, র্যাপিড গ্রোথ ইন দ্য কস্টলি ইম্পোর্টস। তো এখানে বলেছে মুদ্রাস্ফীতির কারণ কোনটা? স্লো গ্রোথ ইন এগ্রিকালচারাল আউটপুটের জন্য হবে না। ইনক্রিজ ইন নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ফর গভর্নমেন্ট, নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার গভর্নমেন্ট যদি বাড়িয়ে দেয়, যেটা ডেভেলপমেন্ট হচ্ছে না কিন্তু মার্কেটে টাকা ঢুকছে, এইটা একটা কারণ হতে পারে। র্যাপিড পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথের জন্য নয়, র্যাপিড গ্রোথ ইন কস্টলি ইম্পোর্ট, দুই হতে পারে। আর এর সঙ্গে কোনটা হতে পারে? অ্যান্সার হচ্ছে সি বলছে, সি মানে 1 2 3 4। স্লো গ্রোথ ইন দ্য এগ্রিকালচারাল আউটপুট, এটার অ্যান্সার নিয়ে আমার একটু সন্দেহ আছে, এটাকে আমি আপাতত বাদ রাখছি, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, সবকটা কারণ হতেই পারে না। মুদ্রাস্ফীতির প্রতিকারকগুলোর মধ্যে আমরা অন্তর্ভুক্ত দ্য অ্যামং দ্য ফলোইং ইনফ্লেশন ক্যান নট বি ইনক্লুড, এর মধ্যে কোনটা ইনফ্লেশন
among the remedies of inflation we cannot include. ইনফ্লেশন কমানোর জন্য কোন রেমেডিটা আমরা এখান থেকে নিতে পারি না? বেটার ক্যাপাসিটি ইউটিলাইজেশন, লোয়ারিং ব্যাংক রেট, রিডিউসিং দ্য বাজেটারি ডেফিসিট, বাজেট ডেফিসিট কমিয়ে দেওয়া, ব্যাংক রেট কমিয়ে দেওয়া। ব্যাংক রেট যদি কমিয়ে দিই তাহলে এটা হবেই না, তাহলে তো মানি সাপ্লাই, লোকে বেশি করে টাকা নেবে, তাহলে ইনফ্লেশন বেড়ে যাবে। আমি তো ইনফ্লেশন কমাতে চাইছি, রেমেডি চাইছি। বেটার ক্যাপাসিটি ইউটিলাইজেশন এটা হতে পারে। আর হচ্ছে অ্যান এফিশিয়েন্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে লোয়ারিং দ্য, আচ্ছা সরি আমি তো হ্যাঁ চেয়েছে তো ওইটা আমরা কোনটা অন্তর্ভুক্ত করতে পারি না। হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে বি তো হবে, বি তো বাদ দিলাম। হ্যাঁ এটাই হবে, মানে বি বাদ যাবে আর কি বেসিক্যালি, কিন্তু ওইটাই অ্যান্সার। আমি ওইটা বাদ যাবে বলে আমি দেখিনি যে ক্যান নট বি বলেছে। ওকে চলো, কোনো ব্যাপার না। রোলিং প্ল্যান কোন সময়ের জন্য ডিজাইন হয়েছে? 78 to 83, 80 to 85, 85 to 90, 74 to 97। এবার তোমরা বলবে স্যার প্রত্যেকটা অপশনই ভুল। এবার প্রশ্নটা ভালো করে দেখতে হবে। রোলিং প্ল্যান এই সময়ের জন্য ডিজাইন করা হয়েছিল, কোন সময়ের জন্য করা হয়েছিল? কতদিন ছিল জিজ্ঞেস করেনি, ছিল কোন সময়? 78 to 80 পর্যন্ত। কিন্তু ডিজাইন করা হয়েছিল ছিল 1978 to 80 পর্যন্ত, কিন্তু ডিজাইন করা হয়েছিল তো 5 বছরের জন্য, 83 পর্যন্ত। তো এইটাও বেশ ট্রিকি প্রশ্ন। আমি হলে আরেকটু বেটার করার জন্য 78 to 80 অপশনে রাখতাম, যেটা কিনা ভুল অ্যান্সার হতো। কোন সময়ের জন্য ডিজাইন করা হয়েছে? আজকে আমরা এটাই লাস্ট প্রশ্ন পড়ব, বলো এটার অ্যান্সার কি হবে? রোলিং প্ল্যানের কৌশল কার প্রধানমন্ত্রিত্বকালে গৃহীত হয়েছিল? দ্য স্ট্র্যাটেজি অফ রোলিং প্ল্যান ওয়াজ অ্যাডপ্টেড ডিউরিং হুজ প্রাইম মিনিস্টারশিপ? লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, রাজীব গান্ধী। খুব সোজা প্রশ্ন এবং তোমরা নিশ্চয়ই জানো। তো এটা হ্যাঁ, দ্য স্ট্র্যাটেজি অফ, আচ্ছা রোলিং প্ল্যান, সরি মোরারজি দেশাই, রোলিং প্ল্যান মোরারজি দেশাই, আমি 5 ইয়ার প্ল্যান ভেবেছি। তো রোলিং প্ল্যান মোরারজি দেশাই সময় নেওয়া হয়েছিল। এবং মাথায় রাখতে হবে প্রথম নন কংগ্রেসি গভর্নমেন্টও কিন্তু ওই সময় এসেছিল, জনতা পার্টি। কি এসেছিল? আচ্ছা এইটা নিম্নলিখিতের মধ্যে কে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি উপকৃত হন? এইটা হোমওয়ার্ক থাকলো, এই একটা প্রশ্ন। আর এটা হোমওয়ার্কে বলবে পরে। এবং এইটা কে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে, এইটা। ওকে চলো, আজকের ক্লাসটাকে আমি এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমরা এখান থেকে এই 30-35টা 32টা প্রশ্ন যে করালাম তার মধ্যে থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়েছো এবং ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং জানাবে যে এই রকম ভিডিও তোমাদের আরও চাই কিনা। যদি চাই তাহলে কমেন্ট করে জানাও, প্রশ্নগুলোর উত্তরও জানাবে এবং তার সঙ্গে এটাও জানাবে যে তোমাদের পরের ভিডিও চাই কিনা। তো এরকম ভিডিও যদি তোমাদের লাগে আমি আরও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো।